পাহাড়চূড়ায় স্রোতস্বিনী, সাবিহা ঐশী। পর্ব 4। স্টলে প্রজেক্ট এন্ট্রি করার প্রায় গুনে গুনে ২৬ মিনিট পর টিম আলফা 19-এর ওভারভিউ অ্যাক্সেস পেল। প্রজেক্ট শো করতে আসলেন বেশ কয়েকটি ইউনিভার্সিটি থেকে আমন্ত্রিত প্রফেসরগণ। পরিদর্শকদের মধ্যে নৌরিন শিও কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রধান ড. মাহফুজ মনির স্যারকে দেখতে পেল। তারা তাদের স্টলের দিকে এগিয়ে আসছেন। নৌরিন হাতে থাকা ওয়াটার বটল থেকে আরও একবার পানি খেল। ব্যাচমেট সুমিতা লিসা এবং সর্বশেষ প্রজেক্টের মাস্টারমাইন্ড মাহদির দিকে একবার তাকালো সে। সকলে তার দিকে ইতিবাচক চিহ্ন প্রদর্শন করল। মাহদি নিম্নস্বরে শুধালো, প্রেজেন্টেশনটা ফ্লুয়েন্টলি করার চেষ্টা কর, ভয় পাবি না, এভরিথিং ইজ ফেয়ার। নৌরিন সেদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে দিয়ে সম্মতি জানালো। মাইক্রোফোনে ঘোষণা করা হলো টিম আলফা 19-এর নাম। তৎক্ষণাৎ প্রেজেন্টেশনের জন্য নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলো। দীর্ঘদেহী 3 জন প্রফেসর স্টলটির সম্মুখে দাঁড়াল। টিমের সদস্যগণ তাদের উদ্দেশ্যে একত্রে সম্মান প্রদর্শন করল। কুশলাদি বিনিময় করলেন তারা। কাঁচাপাকা দাড়ির মধ্যবয়স্ক প্রফেসর তাদের ডেমো সূক্ষ্ম নজরে দেখলেন ঘুরে ঘুরে। প্রশ্ন করলেন অপরজন। নৌরিন যথাসম্ভব দক্ষতার সাথে পরপর উত্তর দিয়ে যেতে লাগল। পাশ থেকে লিসা তাকে বেশ কয়েকবার সাহায্য করল। মাহদি বিভিন্ন বাচনভঙ্গি করে সেগুলোর আপকামিং প্ল্যানিং সম্পর্কে বিস্তর বর্ণনা করল। সব মিলিয়ে বেশ তুখোড় একটা প্রেজেন্টেশন পারফর্ম করল টিম আলফা 19। মধ্যবয়স্ক প্রফেসরের পাশের প্রবীণ জন বেশ কিছুক্ষণ মনোযোগ সহকারে নৌরিনের এক্সপ্লেইন শুনলেন। ভারী চশমাটা ঠিক করে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন ছুড়লেন, তোমাদের ডেমো যদি গ্রোয়েন্টেড করা হয় ভবিষ্যতে সেটার বিস্তৃতি কতদূর পর্যন্ত নিয়ে যেতে চাও? নৌরিন মুচকি হাসল। চোখমুখে বিনয়ী ভাব দৃঢ় রেখে জবাব দিল, স্যার, ইন ফিউচার আমরা সর্ববৃহৎ পর্যায়ে আলফা 19-এর সব প্রকল্প নিয়ে গবেষণা করার সুযোগ পেলে অবশ্যই সেটা আমাদের কান্ট্রির জন্য যুগান্তকারী পদক্ষেপ। যথাযথভাবে স্টুডেন্টরা তাদের পারফরমেন্স শো করার সুযোগ পেলে আলফা 19-এর পরিকল্পনা হবে আরও সুবিস্তৃত এবং আরও সম্ভাবনাময়। প্রবীণ প্রফেসর তার উত্তরে স্মিত হাসলেন। ডান হাত বাড়িয়ে নৌরিনের কাঁধ আলতো চাপড়ে বললেন, আওয়ার ব্রেভেস্ট ইনকুইসিটিভ জেনারেশন। মাহদি লিসা সুমিতা সশব্দে করতালি দিয়ে উঠল। পাশের স্টলের উৎসুক বেশ কয়েকজন ঘটনা প্রত্যক্ষ করে তাদের দিকে উকিঝুঁকি দিতে লাগল। মাহদি নৌরিনের কানের কাছে ফিসফিস করে বলল, লিডার স্টেজে চ্যাম্পিয়ন মেডেল পরা অবস্থায় মিটআপ হচ্ছে তাহলে? রিয়ার অ্যাডমিরাল এস.এম. আরাফাত রহমানের বাসভবন আলোকসজ্জায় সজ্জিত। গার্ডেনের আনাচে কানাচে অতিথিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। সর্বত্র জাঁকজমকপূর্ণ আমেজে চারিদিক মুখরিত। সাপ্তাহিক ছুটিতে নৌরেঞ্জের প্রায় বেশ কয়েক কর্মকর্তাদের সরব উপস্থিতির সাথে সাথে লো ভয়ে যে চলা গানের আওয়াজের তোড় বাড়ছে। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ফাইয়াজ ইনানকে তার ব্যাচমেটদের একঝাঁক ঘিরে রেখেছে। ইনান চুলগুলো স্লোলি ব্যাকব্রাশ করতে করতে খুব উৎফুল্লভাবে তাদের সাথে কথা বলছে। রিয়ার অ্যাডমিরাল এস.এম. আরাফাত রহমান মাঝারি আকারের টেবিলটায় সহকর্মীদের সাথে বসে বেশ আয়েসেই কথাবার্তা বলছেন। অ্যাডমিরাল মোস্তফা কামাল চৌধুরীর উদ্দেশ্যে সহাস্যে তিনি বলে উঠলেন, ইলোরাকে দেখছি না। মোস্তফা কামাল চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে বলল, সবাই তো ওর ক্লাসমেট আছে নিশ্চয়ই আশপাশেই। ইনান বেশ বড় হয়ে গেছে, দেখাই পাওয়া দুষ্কর। এস.এম. আরাফাত রহমান খানিক হাসেন, মোস্তফা, বরং বলতে পারো তোমার মেয়ের সাথে বেঁধে দিয়ে সবসময় চোখের সামনে দেখতে চাও। মোস্তফা কামাল তার কথার জেরে হো হো করে হাসলেন। আপত্তি কোথায় স্যার? এস.এম. আরাফাত রহমান এবার খানিকটা রাগতস্বরেই বললেন, অভ্যাসটা খুবই অপ্রস্তুতজনক মোস্তফা, এই স্যারটার বলে তুমি দেখছি বেশ বিপদে ফেলবে আমাকে। পাশ থেকে সহকর্মী কামাল পাশা বলে উঠলেন, তোমাদের সম্বোধনের কাড়াকাড়ি শেষ হলে এবার দয়া করে প্রোগ্রামটা শর্টকাট করো, আরাফাত, প্রচুর তাড়া রয়েছে। মোস্তফা কামাল ড্রিঙ্কস তাদের দিকে এগোতে এগোতে ফোড়ন কাটলেন, ছুটিতেও তোমার অবসর মেলে না কামাল, বউয়ের শৃঙ্খল ভাঙতে পারলে না আজও? চাপা স্বরে হাসির রেশ উঠল আবারও। পূর্বের আলোচনার ঝড় উঠতে উঠতেই হলরুমে প্রবেশ করল ক্যাপ্টেন আরহাম তাওসিফ। ব্লু এশেষ গেটআপের সাথে ব্ল্যাক ম্যাশো জ্যাকেট জড়ানো দৃঢ় মসৃণ দেহের আকর্ষণীয়তা দ্বিগুণ করে তুলেছে। আরাফাত রহমান সহাস্যে তার দিকে এগিয়ে গেলেন। মুচকি হেসে পিঠ চাপড়ে কুশলাদি বিনিময় করে বসলেন পাশাপাশি। অ্যাডমিরাল মোস্তফা কামাল তার উদ্দেশ্য কুশলাদি বিনিময় করলেন। সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ের মনোমালিন্যের জেরে অপ্রস্তুত অবস্থা থেকে সে তার প্রতি সহনশীল হয়ে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করল। ক্যাপ্টেন আরহাম তাওসিফ মুচকি হেসে তার সাথে সমানভাবেই স্বাভাবিক ব্যবহার করল। আলোচনার কেন্দ্রবিন্দু থেকে খানিকটা সরে আসায় দৃষ্টিটা সবার এবার তার দিকেই পড়ল।
অ্যাডমিরাল কামাল পাশা তরল কণ্ঠে বলে উঠলেন, সিএটি এবার গিয়ে বউসহ চলে আসো, তোমার ব্যাচেলর লাইফের অবসান শুধু কাগজে কলমে ঘটিয়েছ, বাস্তবেও তো সেই স্বাদ গ্রহণ করতে হবে নাকি? আরহাম নিঃশব্দে হাসল, তার ইচ্ছার প্রাধান্য অবশ্যই থাকবে স্যার, তবে তার নিজস্ব ক্যারিয়ার সেটআপের জেরে এখনও খুব বেশি প্রেশার সৃষ্টি করিনি। এস.এম. আরাফাত রহমান তার দিকে ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বললেন, তুমি আমার বেশ পছন্দের একজন জুনিয়র, তোমার চিন্তাভাবনায় বেশ পরিপক্কতা, তবে কামাল পাশা এ বিষয়ে পরামর্শে এক পা এগিয়ে থাকে। তার সাথে তুমি মেলামেশা বৃদ্ধি করো। কি বলো কামাল? কামাল সহকর্মীর কৌতুকের প্রতি বেশি একটা আগ্রহ দেখালেন না, কিন্তু তার উসখুস ব্যাপারটায় সবাই বেশ মজা পেল। ইলোরা বন্ধু বান্ধবের তীব্র খোঁচায় বেশ ভালোভাবে উপলব্ধি করল অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু সে। প্রথমে খানিকটা হতভম্ব হয়ে পড়লেও নিজেকে স্বাভাবিক করে সে ড্যান্স ফ্লোরের সামনে মেটদের সাথে খুব আমোদেই সবকিছুটা এনজয় করার চেষ্টা করল সে। মানসিকভাবে চাপ এড়াতে সে ইদানিং খুব ব্যস্ততার মাঝে থাকার চেষ্টা করে। পাশেই কয়েক যুগল উন্মাতাল লিরিক্সে নাচানাচি করছে। মাইকে পরবর্তী শেষ স্টেপের জন্য ঘোষণা আসলো বেশ কয়েকটি নাম। শেষ ক্রমটিতে তার নামের সঙ্গে ফাইয়াজ ইনার নাম শুনতেই বিস্ময় ঢোক গিলল সে। কিছুতেই ওই ঠোঁটকাটা স্বভাবের ছেলেটির মুখোমুখি হবে না সে। ভয়ার্ত চোখে আশেপাশে তাকাতেই পেছনে অচেনা পুরুষ অবয়বের অস্তিত্ব অনুভব করে দেখল ইনান দাঁড়িয়ে। তার হাসিমুখ উজ্জ্বল হয়ে আছে। ইলোরা উঠতে উদ্যত হল। লেট স্টার্ট, লাল চুলের মেয়ে। অভদ্র কারো সাথে কথা বলার ন্যূনতম জ্ঞান নেই? নাচবো ফ্লোরে, চলো, এতক্ষণ খুব লুকিয়ে থেকেছ, তবে আমার দৃষ্টি সীমার বাইরে রাখিনি অবশ্য। ইলোরা বিরক্তি ফুটিয়ে মুখ অন্যদিকে ঘোরায়। ইনান ইলোরার ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, কোনোভাবে কি তুমি বিবাহিত ক্যাপ্টেনের সাথে নাচার পরিকল্পনা করছো? ইলোরা কটমট দৃষ্টি ফেলে ইনানের দিকে। সংযত হও বেয়াদব, একটা কথা উচ্চারণ করবে না। ইনান ইলোরার দিকে আরও এগিয়ে যায়, প্রায় গায়ের সাথে লেপ্টে দাঁড়ায় সে। ইলোরা বিস্ময় প্রকাশ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে তার এই কাণ্ডে। লোভ হয়ে যে একটা হিন্দি লিরিক্স ছাড়া হয়েছে বক্সে। ইনান খপ করে তার ডান হাত দিয়ে ইলোরার স্টাইলিশ চুলগুলো মুঠোবন্দি করে। ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। ধীরে ধীরে মুঠোবন্দি চুলগুলো চোখমুখ কুচকে সন্তর্পণে নিজের নাকের কাছে নিয়ে আসে। ইলোরা তোবদা খেয়ে যায়, খুব জোরে সোরে চিৎকার করার জন্য মুখ খুলতেই নিতেই ইনান অন্য হাতে তার মুখ চেপে ধরে। নাকের কাছে আনা চুলগুলো বেশ কয়েকবার শুকে দেখে সে। ইলোরা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। ইনান সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে সহসাই ছেড়ে দেয় তাকে। ইলোরা ছাড়া পেয়ে 3 হাত দূরে ছিটকে দাঁড়ায়। তার চোখমুখের অবস্থা করুণ। রক্তচক্ষু নিয়ে ইনানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চিৎকার করে ওঠে, ইউ চিপ বয় আর ম্যাড! খুন করে ফেলবো তোমাকে পাগল কোথাকার, আমার হেয়ার নিয়ে কি করেছ তুমি? স্টুপিড স্ক্রাউন্ডেল! ইনান চুপচাপ ইলোরার চিৎকার হজম করল। ঠোঁট চেপে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, উত্তেজিত হওয়ার কি আছে? চুলগুলো সত্যিই আসল কিনা নিশ্চিত হলাম। তবে স্মেলটা ভালো লাগে নি? কি শ্যাম্পু ইউজ করো? তোমার বাবার না এত টাকা? ইলোরার চোখে পানি এসে গেছে। রাগে ক্ষোভে সে ভাষা হারিয়ে ফেলেছে। চোখ বন্ধ করে পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল সে। ইনান তার দিকে এগিয়ে যেতেই সে বিকট শব্দে চিৎকার ছুড়ল, খবরদার, এক পা এগোলে হাতে এই যে গ্লাস আছে এটা ছুঁড়ে মাথা ফাটিয়ে ফেলবো একদম। ইনান চোখ বড় বড় করে দুহাত কাঁধের উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে দাঁড়াল। বিধবা কিন্তু আমি হব না, হবে তুমি, তোমার নিজেরই ক্ষতি। ভেবে দেখো, লাল চুলের মেয়ে। নৌরিন জেরিনকে ঝাপটে ধরে আছে। প্যানেল থেকে তাদের বারবার স্টেজে ওঠার জন্য নির্দেশ আসছে। জেরিন নৌরিনের পিঠে থাপ্পড় দিয়ে জোর করে ছাড়িয়ে নিল, উৎফুল্ল কণ্ঠে বলল, ওই ওন ভাই, স্টেজে উঠো যা। মাহদি সামনে দাঁড়িয়ে আছে। নৌরিন এগিয়ে যেতেই সে তার সাথে তাল মেলায়। লিসা সুমিতা আগেই গিয়েছে। এরেঞ্জার লাউঞ্জ থেকে প্রফেসর ডক্টর মাহফুজ মনির ক্রমে ক্রমে তাদের গলায় মেডেল পরিয়ে দিলেন। বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন ক্রেস্ট সম্মিলিতভাবে তাদের হাতে তুলে দিতেই ক্লাসমেটদের তীব্র করতালি শীষ বাজানোর শব্দে গোটা এলাকা মুখরিত হয়ে উঠল। ফটোগ্রাফিক টিম বেশ কয়েকটা ক্লিক করল তাদের ওপর। একে একে বিচারকদের সাথে হাত মেলালো বিজয়ী দল। রাজকীয়ভাবে স্টেজ থেকে নেমে আসতেই টিম আলফা 19কে তুমুল ক্রেজের সাথে দ্বাদশ মিল্কিওয়ে শাখা বরণ করে নিল। নৌরিন হাতের ক্রেস্টে একটা চুমু খেয়ে তাদের উদ্দেশ্যে সেটি উঁচিয়ে ধরল, আবারও হইচই পড়ে গেল সবার মাঝে। মাহদি হেসে নৌরিনের থেকে ক্রেস্টটি নিল। ঠিক একইভাবে সে ও ক্রেস্টে চুমু খেল। উপস্থিত সবার মাঝে এবার খানিকটা কলরব উঠল। কয়েকজন হইচইয়ের সাথে সাথে উচ্চস্বরে শীষ বাজিয়ে উঠল। নৌরিন দারুণ অপ্রস্তুত হল মাহদির করা কাজে।
সে চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করতে নিলেও শোরগোল আরও বৃদ্ধি পেল। মাহদির দিকে বিতৃষ্ণা নিয়ে এসে বলল, হোয়াট এভার মাহদি, আমি বিব্রত বোধ করছি। মাহদি অবাক দৃষ্টিতে নৌরিনের দিকে তাকিয়ে পরপর বলে উঠল, এটা কি স্বাভাবিক না নৌরিন? আশপাশের অস্বাভাবিক চিৎকার চেঁচামেচিতে নৌরিনের কানে সে কথা পৌঁছালো কি না বোঝা গেল না। পরিচিত কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে সে আশেপাশে তাকাল। জেরিন নৌরিনের ফোন হাতে তার দিকে দ্রুত ভিড় ঠেলে এগিয়ে আসছে। সেদিকে লক্ষ্য করে নৌরিন এগিয়ে যেতেই জেরিন তীব্র স্বরে চেঁচিয়ে বলল, আরহাম ভাইয়া। নৌরিন চমকে আরক্ত চোখে তাকাল সেদিকে। তার মুখের হাসির প্রশস্ততা গাঢ় হল। সকলের হইচই চাপাচাপি এড়িয়ে দ্রুত জেরিনের হাত থেকে ফোন নিয়ে কানের কাছে ধরল সে। আবেগের আতিশয্যে কথা বলার খেই পাচ্ছে না সে। ওপাশ থেকে আলতো গম্ভীর গলায় সে শুনতে পেল ক্যাপ্টেন আরহাম তাওসিফের কণ্ঠস্বর। কনগ্রাচুলেশনস মাই গার্ল, ভিডিওতে কনভার্ট করো, দেখতে চাই তোমাকে। নৌরিনের চোখমুখে মিশ্র অনুভূতি খেলে যায়। কাপা কাপা হাতে বেশ কিছু জায়গায় ট্যাপ করে অবশেষে ফোনটা নিজের সামনে ধরল সে। আরহাম ক্যাসুয়াল ড্রেসে, তার ঠোঁটে হাসি লেগে আছে। অপর প্রান্তে বিজয়ী বেশে গলায় মেডেল ঝুলানো চ্যাম্পিয়ন ক্রেস্ট হাতে হাস্যোজ্জ্বল নৌরিনের দিকে বেশ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকল সে। নৌরিনের ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য। আরহাম মুখের হাসি দীর্ঘ করে। ইউ মেড মি প্রাউড ম্যাডাম। নৌরিন ঠোঁট চেপে হাসে। চেষ্টা করেছি। আরহাম নৌরিনের আশপাশের অসংখ্য ছেলেমেয়েদের ক্রেজ প্রত্যক্ষ করে। ঠোঁটে হাসি ধরে রেখে লম্বা একটা শ্বাস ফেলে, শুধায় কি চাই আমার ম্যাডামের? নৌরিন তৎক্ষণাৎ চুপ থেকে কিছু একটা ভাবে সামনে আরহামের থেকে দৃষ্টি ঘুরিয়ে নিচু স্বরে জবাব দেয়, আপনি আসুন। ও প্রান্ত থেকে আরহামের সুদর্শন পুরুষসুলভ মুখে সূক্ষ্ম চাপা হাসি ফুটে ওঠে। তীক্ষ্ণ দৃষ্টিতে নৌরিনের চোখে চোখ রাখে। নৌরিনের অসহিষ্ণুতার পানে চেয়ে শুধায়, বি প্রিপেয়ার্ড স্রোতসিনী। নৌরিন আরক্ত চোখমুখ স্বাভাবিক করার চেষ্টা করে পেছনে তাকায়। জেরিন দুহাত প্রসারিত করে তাকে এক প্রকার আড়াল করে রেখেছে। নৌরিন তার সম্মুখে এগিয়ে দাঁত বের করে হেসে ফেলে। কপালের একপাশে হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। জেরিন ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে ভেঙচি কাটে। এই বয়সে অন্যের প্রাইভেসিতে প্রোটেক্ট দিচ্ছি, তবুও মানুষের তো ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে তো নাকি? চ্যাম্প হয়ে কি লাভ? বিবেকবান হ। নৌরিন এগিয়ে জেরিনের গলা জড়িয়ে ধরল, মাই বিলাভড বেস্টি। ইন ফিউচার শোধ করে দিব, বিশ্বাস রাখতে পারিস। এদিকে দাঁড়া, ক্লিক নেব। জেরিনের গলায় ঝুলানো ক্যামেরা তাক করে নৌরিনের দিকে চেয়ে হাত ছাড়ে। ক্যামেরায় বেশ কিছুক্ষণ মনোযোগের সাথে ঘাটাঘাটি করে সে। পুনরায় শুধায়, নৌরিন, তোর মুখে আজকের ফেস্ট জেতার চেয়ে অন্য একটা আনন্দের ঝলক পাচ্ছি, কাহিনী কি? জবাব না পেয়ে জেরিন ভ্রু কুঁচকে ক্যামেরা থেকে চোখ সরিয়ে অপর পাশের মানবীটির নীরব উচ্ছ্বাস দেখে। তারপর এতক্ষণ ধরে ক্লিক করা ক্যাপচারগুলোর ফ্ল্যাশ ভিউ দেখে ঠোঁট উল্টে আবার জিজ্ঞেস করে, তোর ক্যান্ডিডগুলো এত সুন্দর আসে ভাই? অবশেষর আমি। পরপর করা মন্তব্যের কোনো রূপ জবাব না পেয়ে নাক ফুলিয়ে গ্রাউন্ডের সবুজ ঘাসে দুপা ছড়িয়ে বসে পড়া নৌরিনের উদ্দেশ্য দৌড়ায় জেরিন। হাতের সরঞ্জামগুলো পাশে রেখে তার সম্মুখে সমানতালে বসে পড়ে। কোলাহল বেশ নীরব এদিকে। ফেস্টে সমাপ্তি ঘোষণা করার পর অনেকেই এক্সিট গেইটের দিকে দল বেঁধে যাচ্ছে। গ্রাউন্ডের অপর প্রান্তে বেশ কিছু ছেলেমেয়েরা গিটার নিয়ে বসে পড়েছে। দারোয়ান আঙ্কেলের কর্কশ শব্দ উপেক্ষা করে তারা হাত পা ছড়িয়ে শুয়ে বসে পড়েছে। খালি গলায় টুংটাং শব্দে বেশ কিছু গানের লাইন ভেসে আসছে এদিকে। সেদিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকা নৌরিনের দৃষ্টির ব্যাঘাত ঘটে পাশে জেরিনের উপস্থিতিতে। চোখমুখ স্বাভাবিক করে সে জেরিনের জহুরি দৃষ্টি উপেক্ষা করে জিজ্ঞেস করে, মাহদি, লিসা, ওদের দেখছি না। ডাক না, ওদের সেলিব্রেট করি। এদিকে তাকাতো। নৌরিন ঠোঁট গোল করে মৃদু শীষ বাজাতে বাজাতে তাকায় জেরিনের দিকে। লজ্জায় তোমার সারা মুখ টমেটো সস হয়ে গেছে বালিকা, আমার দৃষ্টি ফাঁকি দিতে চাও? হেহে, কি লজ্জা দিল ভাইয়া, পয়েন্ট আকারে বলে ফেল। নৌরিন জেরিনের খোঁচার প্রত্যুত্তরে চোখ উল্টায় হাতে থাকা আইডি কার্ডের ফিতা ধরে এলোমেলোভাবে ঘোরাতে ঘোরাতে জবাব দেয়, তোর দৃষ্টি ফাঁকি দেওয়ার জন্য একটা পুরোদস্তুর কোর্স করতে হবে জেরি। অনেকক্ষণ প্রেমালাপ করলি দেখলাম। ভাইয়া কি তোর ক্রেইজের ঠেলায় চলে আসতেছে নাকি? নৌরিন জেরিনের দিকে ঠোঁট চেপে হাসে। পেছনের গাছটার মাথা থেকেই ঊর্ধ্বাকাশে দৃষ্টি মেলে। তারপর ধীরে ধীরে জেরিনের মুখের দিকে তাকিয়ে মাথা উপরনিচ করে। জেরিন বিজয়ী হওয়ার মতো হেসে ওঠে। দাঁত বের করে বলে ওঠে, শুধু MCQE অনুমান এদিক সেদিকে হয় আমার, বুঝেছিস? নৌরিন তার কৌতুকে সহাস্যে তাকায়।
হ্যাপি হাসবেন্ড মোবারক দুজনে মিলে এবার সংসার শুরু করে দে দোস্ত আমি শুভাকে এই মুহূর্তে প্রচুর মিস করতেছি। ফুপির বাড়ি গেছে না শ্বশুর বাড়ি বুঝি আমরা শুধু আমারই কপালে। নৌরিন সবুজ ঘাসগুলোতে হাত বুলায় উৎসুক হয়ে জেরিনের প্রলাপ শুনতে থাকে। মাথা ঘুরিয়ে বলে যাক দোয়া করি আর না ফিরুক, শুধু একটা আফসোস আমার লাইব্রেরি থেকে নতুন নেওয়া বইগুলো সব ওর কাছে। পেছনে লিসা সুমিতাদের সম্মিলিত হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। এগিয়ে আসছে ওরা। নৌরিন জেরিনের সম্মুখে এসেই লিসা জোরে চিৎকার করে উঠল। নৌরিন জেরিন তোদের খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যাচ্ছি, এখানে বসে কাণ্ডজ্ঞানহীনের মতো বাদাম চিবোচ্ছিস? ফিজিক্স টিচার দ্রুত দেখা করতে বলেছে। এত বড় একটা অ্যাচিভমেন্ট। জেরিন চোখ রাঙিয়ে সেদিকে তাকাতেই সুমিতা বলে উঠল দ্রুত দ্রুত এত লেজি তোরা? ব্যাকস্টেজ থেকে ফিজিক্স ডিপার্টমেন্টের নৌসাদ স্যার তাদের উদ্দেশ্যে সেদিকে আসতে ইশারা করলেন। নৌরিন গা ঝেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল লিসা, মাহদি কোথায়? স্টেজ থেকে নামার সময় তো দেখেছি সাথেই ছিল, কই ও? লিসার কথা শেষ হতেই সুমিতা অস্থির কণ্ঠে জবাব দিল যেখানেই থাকুক চলে আসবে ঠিক। তোরা দ্রুত চল। দুজন উঠে দাঁড়ালো, তাদের সাথে পা মিলিয়ে উৎফুল্ল হয়ে এগোলো সেদিকে। উন্মাতাল তরুণ তরুণীদের নাচগানের দিকে নিষ্পৃহ দৃষ্টি ফেলল আরহাম। হাতের ওয়াচে একবার চোখ বুলালো সে। স্লো ভয়েসে ক্রমাগতভাবে চলতে থাকা বিভিন্ন লিরিক্সে চারদিক কেমন যেন আবিষ্ট হয়ে পড়েছে। পাশে থাকা সহকর্মী আফান সিদ্দিকী ওয়াশরুমের উদ্দেশ্যে উঠে গেলেন। আরহাম সেদিকে তাকিয়ে নিজে উঠে দাঁড়াল। কানের কাছে ধরে রাখা ফোনে কথা বলতে বলতেই শ্লথগতিতে ডান্স ফ্লোরের অপোজিটে গিয়ে দাঁড়াল সে। শরীরে কিছুটা উষ্ণ অনুভূত হতেই গায়ে জড়ানো জ্যাকেটটি বাম হাতে একটানে খুলে ফেলে হাতে নিয়ে দাঁড়াল সে। আশপাশের নীলাভ আলোয় মেধহীন দৃঢ় ফর্সা শরীরে আটশাট অফ হোয়াইট শার্টে প্রচণ্ড মোহনীয় লাগল তাকে। গুরুত্বপূর্ণ কলটি শেষ করে ফোনটা রাখতেই সদ্য পাঠানো দুটি ফটোতে চোখ আটকে গেল তার। ক্যাজুয়াল লুকে ব্ল্যাক ওভারকোট পরিহিত চ্যাম্পিয়নিস্ট ব্যাজে তরুণীটির ক্যান্ডিড পেয়েই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আরহামের। তীক্ষ্ণ দৃষ্টি মেলে খুঁটিয়ে খুঁটিয়ে সেন্ডকৃত ফটোটি দেখল সে। ধীরে ধীরে স্ক্রিনটি মুখের সামনে নিয়ে ধরল, খুব যত্ন সহকারে নিজ ঠোঁটজোড়া ছোঁয়াল ছবিটিতে। ব্যাডলি মিস ইউ ম্যাডাম। চারপাশের রং বেরঙের আলোয় পরিবেশটা অতিপ্রাকৃতিক হয়ে উঠেছে। একটু আগে এস আরাফাত রহমানের ছোট ছেলে ফাইয়াজ ইনান তার 22তম জন্মদিনের কেক কেটেছে। অতঃপর গোটা সিরেমনি জুড়ে বহুল আকাঙ্ক্ষিত ঘোষণাটি করা হয়েছে। সকলের সম্মতিতে ফাইয়াজ ইনান এবং ইলোরা আনার সম্পর্কটির ব্যাপার সামনে এনেছে দুই পরিবার। অসংখ্য অভিবাদন এবং শুভকামনার মাধ্যমে তাদের পরিকল্পনাটি চূড়ান্ত করার আকাঙ্ক্ষা জানিয়েছে সবাই। আচমকা পিঠে কোনো নারী মূর্তির নিবিড় স্পর্শ পেয়ে সচকিত হয়ে ওঠে আরহাম। পেছনে থেকে নারীদেহের চিকন দুটি হাত তার দীর্ঘ সৌষ্ঠপূর্ণ পিঠ জড়িয়ে ধরে তার বুকের কাছে এসে থামে। ঘোরলাগা কণ্ঠে পেছনে থেকে প্রতিধ্বনিত হয়, ওয়ান নাই ইউ ক্যাপ্টেন, কেন এরকম এড়িয়ে গেলে সবসময়? আমি তো কম চাইনি তোমায়, কেন? আরহাম ব্যাপারটি বুঝতে পেরে তড়িৎ গতিতে ছিটকে সরে দাঁড়ায়। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা নারী মূর্তিটির বাঁধন আরও দৃঢ় হয়। আরহাম তার ডান হাত দিয়ে তার বুকের কাছে আসা হাতটি সজোরে মুচড়ে ধরে সামনে নিয়ে আসে। উস্কো খুস্কো চুলে আচ্ছাদিত মুখটি দেখামাত্র সেদিকে রক্তচক্ষু নিয়ে তাকায় হাতটি আরও কঠিনভাবে মুচড়ে বিকট শব্দে ধমকে ওঠে, শেমলেস ডার্টি গার্ল, গো টু দ্য হেল ফ্রম মি। তার ভয়ঙ্কর গর্জনে আশপাশ কেঁপে ওঠে। উৎসুক কয়েকজন হতবিহব্বল হয়ে এগিয়ে আসে। ড্রাঙ্কে অচেতন ইলোরা ভারসাম্য হারিয়ে ফ্লোরে আছড়ে পড়ে। পরক্ষণেই মুখ তুলে সামনে তাকায় সে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। সমস্বরে চিৎকার করে সে বলে উঠল, আমার লাইফ তো হেল করেছ তুমি ক্যাপ্টেন, ভেবেছ সবকিছু আমি নীরবে সহ্য করব? নেভার। আরহাম কন্ট্রোললেস হয়ে পড়ে। তার গোটা মুখ রাগে লাল টকটকে হয়ে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে ইলোরার দিকে এগিয়ে যেতেই পেছনে থেকে সম্মিলিত বেশ কয়েকটি হাত তাকে থামায়। বাধা পেয়ে দ্বিগুণ রাগান্বিত হয়ে পড়ে সে। হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে বলে পুনরায় ধমকে ওঠে, ইউ ক্যারেক্টারলেস প্রস্টিটিউট, আমাকে স্পর্শ করার স্পর্ধা কোথায় পেয়েছ? আরহামের দৃঢ় বিকট শব্দের ধমকে কেঁপে ওঠে চারপাশ। থমথমে পরিস্থিতিতে কেউ এগোনোর সাহস পায় না। আশপাশের তীব্র শব্দে দূর থেকে কেউ অনুধাবন করতে পারছে না ঘটনা। আশেপাশ থেকে তীব্র বেগে গটগট শব্দ তুলে কারো আসার আভাস পাওয়া যায়। আরহামের তীব্র ধমকের পরপরই ইনান সকলকে উপেক্ষা করে এগিয়ে আসে। তড়িৎ বেগে মাতাল অচেতন প্রায় ইলোরাকে টেনে তুলে পরপর দুইটি ঠাস ঠাস করে সশব্দে থাপ্পড় বসিয়ে দেয়। ইলোরা আত্মরক্ষার কোনো রূপ চেষ্টা করে না। অচেতন হয়ে ঢলে পড়ে ইনানের কোলে।
গার্ডেনের ভেতরে আমোদে আয়েসে সময় কাটাতে থাকা অ্যাডমিরালগণ মুহূর্তেই ড্যান্স ফ্লোরের বিপরীত পার্শ্বে ঘটে যাওয়া তুলকালাম কাণ্ডের প্রত্যক্ষ দর্শন থেকে বঞ্চিত হয়। ইলোরার জ্ঞান ফেরার পূর্ব মুহূর্তে অ্যাডমিরাল মোস্তফা কামাল চৌধুরী মেয়ের খবর জানতে পারেন। ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এস.এম. আরাফাত রহমান অ্যাডমিরাল মোস্তফা কামালকে শান্ত হতে বলেন। আশ্বস্ত করেন হয়তো শারীরিক অসুস্থতার কারণে এমনটা হয়েছে। মোস্তফা কামাল মেয়ের শীর্ণ পাণ্ডুর মুখ দেখে খানিক জোর করেই বিশ্বাস করেন সে কথা। অনুষ্ঠান শেষে বেশ কিছু অফিসারগণ তৎক্ষণাৎ চলে গেলেও মোস্তফা কামাল বিশেষ অনুরোধে থেকে যান রিয়ার অ্যাডমিরালের বাসায়। আরাফাত রহমান এবং তার স্ত্রী সাগ্রহে আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের গ্রহণ করে নেন। দু পরিবারের মাঝে ভবিষ্যৎ বন্ধনের জেরেও মোস্তফা কামাল তাদের কথায় না বলে নিস্তার পান না। চাকরিকালীন অবকাশ যাপনের সুযোগ খুব কম হয় তার বিধায় সিনিয়রের আন্তরিকতা উপেক্ষা করলেন না মোস্তফা কামাল। রাত্রি যাপনের সময়টুকুতে খোশমেজাজেই আরাফাত রহমানের সঙ্গে কাটালেন। মেয়ের সাময়িক অসুস্থতায় বিষণ্ণ মনটাকে ব্যস্ত রাখতে ইজি চেয়ারে বসে তার সাথে গল্প করাই মনোযোগ ধরে রাখতে চেষ্টা করলেন। কুয়াশা ভেদ করে ভোরের রেখা ফুটে উঠতে শুরু করেছে মাত্র। নিস্তব্ধ আলিশান ফ্ল্যাটের গুমোট পরিবেশটা কাটেনি। গেস্ট রুমে বেঘোরে ঘুমন্ত তরুণীটির কক্ষের দরজা মৃদু শব্দে খুলে গেল। অন্ধকার আবছায়া কক্ষে যুবকটির রুমের ভেতর সন্তর্পণে প্রবেশ করল। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুনরায় বেডের দিকে এগিয়ে গেল। অবিন্যস্ত কাপড়ে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকা মানবীটির দিকে নিঃশব্দে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল সে। অতঃপর অতি সাবধানে নিজের মুখটি বেডের দিকে ঝুঁকিয়ে দুহাত দিয়ে লাল হয়ে যাওয়া গাল দুটো ধরল সে। অবচেতন মনে হাত বুলিয়ে দিল আঘাতের জায়গাটিতে। অচেতন হয়ে ঘুমিয়ে পড়া ইলোরার উষ্ণ শ্বাস প্রশ্বাস বেশ কিছুক্ষণ যাবৎ অনুভব করল। হঠাৎ খানিকটা ঘুমের মধ্যে নড়েচড়ে ওঠা ইনান কিছু সময়ের জন্য থমকে যায়। পরক্ষণেই ইলোরার পাতলা চুলগুলো হাতের মধ্যে নিয়ে আরও অবিন্যস্ত করে দেয় সে। আলতো করে স্লাইড করা গাল দুটো শক্ত হাত দিয়ে বেশ জোরেই চেপে ধরল ইনান। তোমার এই পাগলামির জন্য প্রচুর মার খাবে সুইট হার্ট, আমি ব্যতীত অন্য পুরুষের কথা মাথায় আনলে শেষ করে দেব। নরম গালে খসখসে তীব্র হাতের স্পর্শে ইলোরা ঠোঁট দুটো ফাঁক করে ভ্রু কুঁচকে অস্থির ভঙ্গিতে সামনে তাকাতে চেষ্টা করে। মাথায় অসম্ভব ব্যথা অনুভূত হয়। ঝাপসা হয়ে আসা দৃষ্টি নিয়ে সামনে ঝুঁকে থাকা পুরুষ অবয়ব দেখে হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে আসে। বিভ্রান্ত হয়ে পাশ ফিরতে চেষ্টা করেই ব্যথায় ককিয়ে উঠল সে। ইনান তার হাতের চাপ কিছুটা আলতো করে। সেভাবেই মুখটি নিজের দিকে ফেরায়। ইলোরা বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বুঝে উঠতে পারে না কিছু। অস্পষ্ট অন্ধকারে ইনান তড়িৎ গতিতে ইলোরার ফোলা গালটিতে নিজের গাল ছোঁয়ায়। তোমার সব পাগলামি হবে ফাইয়াজ। ইনানকে ঘিরে লাল চুলের মেয়ে। চেতনা ফিরে পেয়ে ভূত দেখার মতো চমকে ওঠে ইলোরা। ইনানকে এত ঘনিষ্ঠ অবস্থায় তার কাছে দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে। তুমি এত কাছে এসেছ কিভাবে? তার কণ্ঠ অগোছালো। ইনান মুখাবয়ব অপরিবর্তিত রেখে জবাব দেয়, রোমাঞ্চ করব। ইলোরা চোখ বড় বড় করে তৎক্ষণাৎ উঠতে চেষ্টা করে। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে। টাল সামলাতে পারে না সে। সামনে বসা মানবটিকে আঁকড়ে ধরতেই ইনান বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ায়। ইলোরা বেডের কোনায় এক প্রকার আছড়ে পড়ে। ইনান তাকে ধরার বিন্দুমাত্র চেষ্টা করে না। আয়েশি ভঙ্গিতে এগিয়ে দরজায় প্রচণ্ড বেগে আঘাত করে দ্রুত রুম ত্যাগ করে সে। মানুষের জীবনে আবেগ অনুভূতির ছন্দপতন চিরন্তন। প্রত্যেক বাঁকে বাঁকে কামনা বাসনার অপরিসীম মনুষ্য চাহিদা মেটানোর জন্য মানুষ প্রাকৃতিকভাবেই সর্বদা উদ্গ্রীব। চলমান মুহূর্তগুলো পেছনে ফেলে দুর্দমনীয় প্রতাপের সঙ্গে তার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটাতে সর্বক্ষণ ব্যাকুল সে। সহজাত প্রবৃত্তি নিজ সত্তাকে প্রকাশ করার এক প্রচণ্ড তৃষ্ণা অনুভব করে। বিমূর্ত সে ভাবাবেগ সাদা সরল পৃষ্ঠার মতো দৃশ্যমান হয়ে উঠতে চায়। নৌরিন তার সামনে উপবিষ্ট মাহদির ম্লান হয়ে আসা অসহায় মুক্তির দিকে ভাবলেশহীনভাবে তাকায়। এক মুহূর্তের জন্য মনে হয় সামনের যুবকটির সেই ক্ষীণ হয়ে আসা অসহায়ত্ব অনেক কিছু বলতে চায়। অনেক শব্দ অনুভূতি অনুযোগ জমাসে চোখে। নৌরিন আলগোছে শ্বাস ফেলে পাশে ঝুড়ি ভর্তি লাল টকটকে গোলাপগুলোর দেখে। ফুল দেখলে তার বড্ড অস্বস্তি হয়। হয়তো সবসময় এই ফুলকে পুঁজি করে অসৎ বেওয়ারিশ উদ্দেশ্য দেখে দেখে তার এই নিষ্পৃশ্যতা সৃষ্টি হয়েছে। মাহদি উনার বাসার সকলে চলে এসেছেন। আমার যাওয়া প্রয়োজন। নিভৃত গুমোট পরিবেশে তার কণ্ঠটা বেশ বেমানান লাগে। ছাদের অপর প্রান্ত থেকে জেরিন রিয়ানের খলখল করে হাসির শব্দ ভেসে আসে। মাহদির একদৃষ্টিতে তাকিয়ে থাকা চোখের সামনে অপ্রস্তুত বোধ করে নৌরিন। দাঁতে দাঁত চেপে ঢোক গিলে সে।
জবাবের আশায় তার পানে পুনরায় তাকাতেই অদ্ভুত শীতল কণ্ঠে মাহদির গলার স্বর শুনতে পাওয়া যায়, অভিনন্দন লিডার, 3.5 বছর ধরে অপেক্ষার পর এই সত্যটার মুখোমুখি করানোর জন্য। নৌরিন জবাব দেয় না, মাহদির লাল হয়ে আসা চোখের দৃষ্টি উপেক্ষা করে সে। তার মুখ ভারী। আমি সবসময় তোকে একজন ভাই এবং বড়জোর বন্ধু ভেবেছি মাহদি। আমি তোর প্রতি এমন কোনো আচরণ করিনি যেটাতে তুই আমার ওপর দুর্বল হয়ে পড়িস। অনুভূতি কখনো মিথ্যা হয় নৌরিন? স্বীকৃতি না পেলেও তা অক্ষুণ্ণি থেকে যায়। চকিতে ফিরে তাকায় সে। সেটা তোর আর আমার মধ্যকার বন্ধুত্বটাকে শেষ করার জন্য দায়ী থাকবে। নৌরিনের প্রত্যুত্তরে মাহদি হাসে। তার হাসিটা খানিকটা করুণ মনে হয়। বড্ড কঠিন তুই। আমি স্বাভাবিক একটা কথা বলেছি, সুস্থ মস্তিষ্কে আমি এ বিষয়ে ভাবতে পারছি না মাহদি, লিভ মি প্লিজ। মাহদির চোখমুখে চঞ্চলতা লক্ষ্য করা যায়, অসহিষ্ণু পায়ে নৌরিনের সম্মুখে এগোয় সে। তোকে বাধ্য করার কোনো অধিকার আমি রাখি না, এটুকু জ্ঞান রয়েছে আমার। যাচ্ছি। নৌরিন মাহদির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে পড়ে সে প্রচণ্ড রাগে ক্ষোভে ভাষা হারিয়ে ফেলেছে। চোখের কোণে অশ্রু অনুভব করল। মাহদিকে নিয়ে কশ্চিনকালেও এসব ভাবতে পারেনি। দীর্ঘ সময় পায়ে পা মিলিয়ে চলা তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি এত বিষাক্ত পরিণতির সম্মুখীন হবে কে জানত। রেলিং ধরে নিজেকে ধাতস্থ করে নৌরিন। মাহদি দ্রুত পায়ে নিচে চলে যেতে নিতেই পাশে অবলীলায় পড়ে থাকা ফুলের বুকের দিকে একবার দৃষ্টি ফেলে পেছনে ঘুরে সে বলে ওঠে, প্রচণ্ড অনধিকার চর্চা করে ফেলেছি নৌরিন, টিপ্পিক্যালদের মতো ভালো থাকিস বলবো না, এটুকু বিশ্বাস রাখতে পারিস? নৌরিন শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকল সেদিকে। মাহদির প্রস্থানে ছাদের ওপাশে অপেক্ষা করা জেরিন এক প্রকার দৌড়ে এগিয়ে আসল। তাদের বেশ কিছু কথাই তার কানে এসেছে। জেরিন প্রশ্নসূচকভাবে তাকালো তার দিকে। আচমকা ছাদে নৌরিনের ফুপি প্রবেশ করল। দুজনে মুখ চাওয়াচাওয়ি করে অবশেষে চুপ থাকল। আম্মু, নৌরিন তৈরি হয়ে নাওনি এখনো? আরহামের আম্মারা তো এসে গেছেন। অফ ডিউটি। আরহাম ব্যস্ত ভঙ্গিতে মাইক্রোকন্ট্রোলার প্যানেল থেকে করিডোরের দিকে চলে গেল। উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে থাকা ফাইয়াজ ইনানের সম্মুখে অগ্রসর হল সে। ইনান সহাস্যে হাত মেলানোর জন্য তার দিকে হাত প্রসারিত করল। আরহাম ভাবলেশহীন মুখে হাত মেলাল তার সাথে। কফি খেতে খেতে বসা যায় ব্রাদার? আরহাম চোখ তুলে ইনানের দিকে তাকায়, গম্ভীর মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। নো অ্যাপোলজি ইয়ং ম্যান। ইনান শব্দ করে হেসে উঠল। ফর্মালিটিজ মেইনটেইন করব না ভাইয়া। আরহাম যেতে যেতে তার কাঁধে চাপড় দিল। প্রয়োজনও নেই, বলতে থাকো। ফার্স্ট অ্যাপোলজি, শি ইজ এন্ট নর্মাল গাই, মেন্টালি সিক। একটা মেয়েকে ধর্তব্যের মাঝে আনবেন না। আরহাম ইনানের কথার ধরনে বাঁকা হাসে। বোধগম্য হয় তার ব্যাপারটা। সেকেন্ড, সেই মেন্টালি সিক প্যাশেন্টের পক্ষ হতে ক্ষমা চাচ্ছি। আপনার আমার মধ্যকার বন্ডিং এই লেইয়ম কেইসের অজুহাতে নষ্ট হতে পারে না ক্যাপ্টেন আরহাম তাওসিফ। গার্ডেন পেরিয়ে তারা এক্সিট গেইটের সামনে এসে পড়ে। আরহাম তার ইউনিফর্মের পকেটে গোজা ডান হাত বের করে ইনানের কাঁধে হাত রাখে। দ্রুত বিয়ে করে ফেলো ফাইয়াজ। ইনান, তোমার কাছে সেই স্পেসিফিক মেডিসিন আছে, আমি বিশ্বাস করি। ইনানের মুখে খানিকটা লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। মুখবৈয়ব স্বাভাবিক করে জবাব দেয়, করব, দরকার পড়লে চৌধুরী এভিনিউ থেকে ওকে তুলে নিয়ে আসব। নিজ রুমে প্রবেশ করে দরজা লক করে দিতেই জেরিন হামলে পড়ে নৌরিনের ওপর। আজ সকালে যখন মাহদিকে সাথে নিয়ে জেরিন নৌরিনদের বাসায় এসেছে তখন থেকেই মাহদির ঠান্ডা শীতল ব্যবহার তাকে কিছুটা সন্দেহের মধ্যে ফেলেছে। নৌরিনের বিয়ের পর আরহামের চাচা মাহবুব রহমানের সাথে তাদের সৌজন্য সাক্ষাৎ খুব কমই হয়েছে। তাদের বিয়েতে তার অনুপস্থিতি তোফায়েল তালুকদার খুব শক্তভাবেই নিয়েছেন। সিঙ্গাপুর থেকে আসার পর মাহবুব রহমান নিজে নৌরিনদের বাসায় আসার ফুরসত করে উঠতে পারেননি। ছেলের আগমনের জেরে তোফায়েল তালুকদার সপরিবারেই দাওয়াত করেছেন আরহামের পরিবারকে। জুথিকা বেগম মেয়েকে জেরিন সুভাদের আমন্ত্রণের ব্যাপারেও তাগিদ দেন। সুভা ফুপির বাড়ি পাড়ি জমিয়েছে। তার অপরাগতার জেরে এক প্রকার জোর করেই মাহদিকে সাথে করে নিয়ে আসে জেরিন। মাহদি জেরিনের চোখের দিকে তাকিয়ে অসম্মতি দিতে অপ্রস্তুত বোধ করে। অতীতে এই মেয়েটির প্রতি সে কতই না পাগলামি করেছে। তবুও তার পাথর মন বিন্দুমাত্র থোড়াই কেয়ার করেনি তার প্রতি। একসময় নিজেই আগ্রহ হারিয়ে তার সর্বদা বন্ধুত্বসুলভ আচরণে। সাত সকালে জেরিনের কর্কশ আদেশে বেশ হাসি হাসি মুখেই সে রাজি হয়। এক বুক তৃষ্ণা জমে আছে প্রতীক্ষিত মানবীটির মুখ দর্শন করতে। কলেজ ফেস্ট শেষে ইচ্ছে করেই আড়ালে থেকেছে খানিকটা, নিজেকে অমীমাংসিত অনুভূতি প্রকাশের জন্য প্রস্তুত করতে।
তবে নওরিনের সেই তির্যক দৃষ্টি দেখে বরাবরই খেই হারিয়ে ফেলে সে। শান্ত নির্মল মুখে তার জন্য কি কোনো অনুভূতি জন্মাবে? ভেবে পায় না মাহদি। তালুকদার ভিলায় সহাস্যে জেরিনের সাথে প্রবেশ করেই চোখ দুটো খুঁজতে থাকে আকাঙ্ক্ষিত মানবীটিকে। যখন সে বুঝতে পারল নিজ অনুভূতির সমাধিস্থলে নিজেই পায়ে হেঁটে এসেছে, সে গোটা দুনিয়া মুহূর্তেই অন্ধকার হয়ে ওঠে। অবচেতন মন কিছুতেই বিশ্বাস করতে চায় না নির্মম সত্যটা। এত বড় সিনেম্যাটিক ঘটনার মুখোমুখি সে হলো আদৌ অনুভব করতে পারে না। শত মাইল দূরে থেকেও যার প্রতি তিলে তিলে অনুভূতিগুলো জমা করেছে, তার মুখে নির্দ্বিধায় স্পষ্ট জবাবে বুকের কোথাও চিনচিন করে ওঠে। মাহদি তার নিষ্পলক দৃষ্টিতে ভাবাবেগ না হওয়া তরুণীটির পানে খুব করে আশা করে একটা প্রশান্তিময় জবাবের। তার মনে হয় হঠাৎ নওরিন বলে উঠবে, মাহদি পাগল হয়েছিস? এসব মিথ্যা। কিন্তু অবচেতন মনের ভাবনাটিকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ওপাশ থেকে জবাব আসে, মাহদি আম রিয়েলি ম্যারিড, হি ইজ নাও ইন হিজ রুট, আম প্রপারলি ম্যারিড উইথ ক্যাপ্টেন আরহাম তাওসিফ। তার অপরিসীম হতবিহ্বলতা হয়তো নওরিন অনুধাবন করতে পারে না। মুহূর্তেই হৃদয়ের গহীন ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ হয়তো তার কর্ণকুহরে প্রবেশ করে না। তুই কাঁদছিস নওরিন? মাহদি ওভাবে বেরিয়ে গেল কেন? তোরা এভাবে মানে কি বলবো, আমার মাথায় কোনোভাবেই ধরছে না, এসব কি কথা হয়েছে তোদের? দরজার সাথে পিঠ ঠেকিয়েই নওরিন জেরিনের একের পর এক প্রশ্ন নীরবে শুনে যায়। অজানা আশঙ্কায় তার ঠোঁট কাঁপছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে সে। মাহদি আমাকে এত বড় ধোঁকা দেবে কল্পনা করতে পারিনি। জেরিন নওরিনের দুহাত চেপে ধরে। কিছু একটা আন্দাজ করেছি আমি। সত্যি? নওরিন মুখ পাথর করে তার দিকে তাকিয়ে থাকে। ওর ওপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে। জেরি, আমি এসব সহ্য করতে পারি না। আমি মেনে নিতে পারছি না আর। জেরিন কিঞ্চিত বিস্ময় ঢোক গিলে। তোর ভুল বিয়ের ব্যাপারটা ওকে জানানো প্রয়োজন ছিল। জবাব দেয় না নওরিন। এক হাতে কপালের কিছু অংশ চেপে ধরে ওঠে সে। দরজার ওপাশ থেকে জুথিকা বেগমের ব্যস্ত কণ্ঠ ভেসে আসে। জেরিন নওরিনের হাতে হেঁচকা টান দিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসায়। প্রচণ্ড গাধামি করে ফেলেছিস তুই। স্বাভাবিক হয় এবার। এ সময়ে মাথায় আনিস না ব্যাপারটা। ওই বাসার সবাই এসেছে। এমন অবস্থায় দেখলে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আর মেইন কথা, পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। নওরিন মুখ থেকে হাত সরিয়ে জেরিনের দিকে ফিরে তাকায়। তার হাতটি শক্ত করে চেপে ধরে প্রবল বিশ্বাস নিয়ে। ইলোরা বাবার পাশে সোফায় বসা। সামনে অ্যাডমিরাল এস এম আরাফাত নিচু স্বরে ইলোরার উদ্দেশ্য বললেন, কেমন অনুভব করছো ইলোরা? ইলোরা মুখ তুলে তাকায়। মাথার অসহ্য ব্যথাটা এখন আর নেই, তবে কিছুটা দুর্বল লাগছে। ঠিক আছে আঙ্কেল। মোস্তফা কামাল মেয়ের দিকে ফিরে তাকিয়ে বলেন, মাথা ব্যথা কমেছে? ইলোরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রুমে আরাফাত রহমানের স্ত্রী জেসমিন রহমান কফি নিয়ে প্রবেশ করেন। সকলের দিকে এগিয়ে দিয়ে থামেন ইলোরার দিকে। সাবধানে হাতে কফি তুলে দিয়ে আলতো থুতনি ধরেন। ইলোরা সচকিত হয়ে তাকায়। বাগান দিয়ে বেরিয়ে এসো, ফ্রেশ লাগবে। ইলোরা ভদ্রতার খাতিরে মিষ্টি করে হাসে। উঠে দাঁড়াতে চেষ্টা করতেই জেসমিন রহমান সাহায্য করেন। চুপচাপ রুমের বাইরে পা ফেলে তারা। ছোটবেলায় মাতৃস্নেহ থেকে বঞ্চিত ইলোরা জেসমিন রহমানের দিকে ফিরে তাকায়। মনের গহীনে কেমন যেন একরাশ শূন্যতা ঘিরে ধরে। জেসমিন রহমান বোধহয় তার দৃষ্টির ভাষা বুঝতে পারলেন। নরম কণ্ঠে শুধালেন, ছোট থেকেই বড্ড নিঃসঙ্গতায় বেড়ে উঠেছ শুনলাম। ইলোরা দৃষ্টি নিচু করে ধীর কণ্ঠে জবাব দেয়, অভ্যস্ত হয়ে গেছি আন্টি। সম্বোধনে জেসমিন রহমান মুচকি হাসেন। আমার কাছে আসতে আসতেই ওসব দূর হয়ে যাবে। তোমার মতো মিষ্টি মেয়ের খুব অভাব বোধ করি জানো। ইলোরা মুগ্ধ দৃষ্টি মেলে জেসমিন রহমানের কথা শোনেন। সে সত্যিকার অর্থেই এই মমতাময়ী স্নেহ থেকে বঞ্চিত। তবে শেষ কথার প্রত্যুত্তর খুঁজে পায় না। নিজ মনের সাথে কখনোই এ সম্পর্কের প্রতি বিন্দুমাত্র সম্মতি নেই তার। ফাইয়াজ ইনান নামক ছেলেটির মুখ দেখলে তার সারা শরীর রাগে জ্বলে ওঠে, বিতৃষ্ণায় মুখ ভার হয়ে আসে। জেসমিন রহমান ইলোরাকে বাগানের এপাশ থেকে ওপাশ ঘুরে ঘুরে দেখালেন। ইলোরা স্বাভাবিকভাবেই তার সাথে সৌজন্য হেসে হেসে সবকিছু দেখল। জেসমিন রহমান কিছু একটা ভাবলেন। ইলোরাকে কিছুক্ষণ একা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যের অজুহাতে ভেতরে প্রবেশ করলেন তিনি। ইলোরা তার যাওয়ার পানে চেয়ে মুখ ঘুরিয়ে ডানপাশের অর্কিড গাছগুলোর দিকে এগিয়ে গেল। সন্তপর্ণে একটা ছোট শ্বাস ফেলে এলোমেলোভাবে তাকালো সে। কাল রাতে কি ঘটেছিল আবছা মনে পড়ে। ক্যাপ্টেন আরহাম তাওসিফের ভয়ঙ্কর দৃষ্টি মানসপটে ভেসে ওঠে।
ইনানের সাথে রাগারাগির দরুন ক্লাসমেট রেবেকাদের টেবিলে দ্রুত উঠে চলে গিয়েছিল সে। ইনান অবশ্য তাকে সেভাবে আটকায়নি। বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে কাটাতে চোখ আটকে গিয়েছিল অপোজিটে বসা ক্যাপ্টেন আরহাম তাওসিফের উজ্জ্বল মুখশ্রীতে। সকলের তির্যক মন্তব্য উপেক্ষা করে সে নীরবেই তার দিকে মনোযোগ ধরে রেখেছিল। আশেপাশের কোলাহল, উন্মাতাল ফ্রেন্ডসদের প্ররোচনায় অল্পস্বল্প ড্রিঙ্কস করে ফেলেছিল। পাশে বসা ফারিস্তা বলে উঠেছিল, ইলোরা শেষমেশ এই ক্যাপ্টেনকেই বশ করতে পারলি না। এক প্রকার ঘরেই পাশে বসা ফারিস্তার কথায় জ্বলে উঠেছিল সে। তারপরের কিছু মনে করতে চেষ্টা করতেই ভ্রু দুটো কুঞ্চিত হয়ে আসে। পেছনের ভরাট কণ্ঠ শুনে চলমান পা দুটো থেমে যায়। ব্যাগটা ধরো। ইলোরা পেছনে ফিরে তাকায়। ইনানের ড্রেসআপ দেখে মনে হয় সে সবেমাত্র বাইরে থেকে ফিরেছে। ইলোরা কিছু না বলে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। 3 হাত দূরে থাকা ইনানের কণ্ঠ ঝাঝালো হয়ে আসে। কালকের থাপ্পড়ের কথা মনে পড়ে ইলোরার অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ার্ত চোখে চোখ রাখে ইনানের দিকে। ধীরে সুস্থে এগিয়ে গিয়ে তার দিকে মেলে ধরা মাঝারি আকারের ব্যাগটা হাতে নেয় সে। ইনান আলগোছে তার হাতে ব্যাগটি দিয়ে দেয়। তার নিঃশব্দতায় ইলোরার খানিকটা সন্দেহ হয়। থমথমে মুখে হাতের ব্যাগটি খুলে ফেলে সে। ব্যাগের ভেতরে চোখ পড়তেই বিস্ময় মুখা হয়ে পড়ে। হতবিহব্বল কণ্ঠে তীব্র কণ্ঠে বলে ওঠে, কি এগুলো? ইনান শান্ত কণ্ঠে জবাব দেয়, শ্যাম্পু। ইলোরা তির্যক দৃষ্টিতে তাকায় ইনানের দিকে। তার চোখমুখে অজস্র প্রশ্ন কিলবিল করছে। বাবার এত টাকা, ভালো ব্র্যান্ড চেনো না? চুল থেকে বিশ্রী স্মেল আসে। ইলোরা জবাব শুনে অস্থির হয়ে ওঠে। চোখ দুটো খিচে অপমানটুকু হজম করে নেয়। মনে মনে খুব জোরে সোরে চিৎকার দিয়ে ওঠার প্রস্তুতি নিতে থাকে। ততক্ষণে ওপাশ থেকে জবাব আসে, তবে গাল দুটো মোটামুটি তুলতুলে আছে। নিজ রুমের আয়নার সামনে বিরস মুখে নৌরিন সদ্য পরা শাড়ির কুচিগুলো আনাড়ি হাতে ঠিক করার চেষ্টা করে। বিরক্ত হয়ে আরও এলোমেলো হয়ে যাওয়া অংশের পানে চেয়ে ছোট শ্বাস ছাড়ে। একটু আগে ফুপি তার অত্যাধিক নড়াচড়ার দিকে চেয়ে ধমকে উঠে তাকে বারবার করে শাসিয়ে গেছেন শান্ত হয়ে বসে থাকতে। ঠোঁট ফুলিয়ে আয়নায় নিজ প্রতিচ্ছবি দেখে নৌরিন। স্নিগ্ধ লাস্যময়ী মুখে সামান্য হাসির অভাব ছাড়া আর কোনো অভাব আপাত দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে না। রুমের বাইরে রিয়ান মিশমিদের অবিরাম কোলাহল। হাত দুটো কোমরের পেছনে গুজে প্রতিচ্ছবির সাথে নিজের মুখখানা এক প্রকার লাগোয়া করল সে। তার ভীষণ করে সাজতে ইচ্ছে করছে। প্রসাধনীবিহীন ঠোঁটজোড়ায় আলতো করে নুড শেডের লিপস্টিক লাগাল সে। চোখ দুটো তীক্ষ্ণ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। হৃদপিণ্ডের গতি কি আজ একটু বেশিই অস্বাভাবিক? ড্রয়িং রুমের জোরালো কোলাহল তার কানে বাজছে। তাকে শত চেষ্টা করেও বাইরে নেওয়ার উদ্দেশ্য সফল হয়নি। মাইগ্রেনের অজুহাত দিয়ে রুম আটকিয়ে এদিক ওদিক ঘুরে ফিরছে সে। নৌরিন ধীরে ধীরে বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। সকলের তীব্র উচ্ছ্বসিত কণ্ঠের ভাষা কিছুটা আড়ি পেতে বোঝার চেষ্টা করল। রিয়ান 2 হাত দিয়ে চকলেটের বক্স জড়িয়ে ধরে আরহামের পাশে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। তার মুখে দিকবিদিক বিজয়ের হাসি। তোফায়েল তালুকদার সামনের সোফায় আরহাম বসে। বেশ খানিকক্ষণ কুশলাদি বিনিময় করল দুজন। যুথিকা বেগম বেশ বিনয়ের সাথে মাত্র ফেরা মেয়ে জামাইয়ের আপ্যায়ন করলেন। আরহাম পাশে বসা রিয়ানের কাঁধে আলতো চাপড় দিল। রিয়ান বেশ ফুরফুরে মেজাজে তার নতুন ভাইয়ার সাথে খোশালাপ করতে ব্যস্ত। রাত বাড়ার সাথে সাথে আরহামের শ্রান্ত মুখাবয়ব পরক করে তোফায়েল তালুকদার আলাপ দীর্ঘ করলেন না। উঠে দাঁড়ালেন একত্রে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বললেন তাকে। রিয়ানের চোখ ঘুমে ঢুলুঢুলু হয়ে এসেছে। মুখে শেষবারের মতো চকলেট পুড়ে অস্পষ্ট স্বরে আরহামের উদ্দেশ্য গুড নাইট বলল সে। আরহাম তার ফোলা গাল দুটো টেনে দিল। পবিত্র শুদ্ধ বন্ধনে আবদ্ধ দুটি হৃদয়ের পরিণয় হৃদয় অভ্যন্তরে মিষ্টি শুভ্র অনুভূতিরা নানা সুখস্বপ্নের জাল বুনে যায়। পৃথিবীর সেই শুদ্ধতম সম্পর্কে যেন আসমান থেকে অজস্র রহমত নেমে আসে। 3 শব্দের উচ্চারণের কম্পনে দুটি হৃদয়ের প্রণয়নামা যেন নির্ধারিত হয়ে যায়। ঠিক সে সময়ের পর থেকে অনুভূত হয় সম্পূর্ণ আনকোড়া শিহরণ জাগানিয়া এক অনুভূতি। অপরিচিত পুরুষটিকে স্বল্প সময়ের জন্য কাছে পেয়ে তার মৃদু স্পর্শ পেয়ে আনারই হৃদয় যেন থরথর করে কেঁপে উঠেছিল। ঠিক তেমনি হৃদয়ের অনেকখানি জুড়ে তার মালিকানা সত্ত্ব লিখিত হয়ে গিয়েছিল। হঠাৎ কিছু সময়ের সান্নিধ্য শেষে তার দীর্ঘ এ বিচ্ছেদ 18 ছুঁই ছুঁই তরুণীরা মনকে প্রবলভাবে নাড়িয়ে দিয়ে যায়। সর্বক্ষণ সকলের সাথে মিশে থাকার ফাঁকে ফাঁকে হঠাৎ হৃদয়ের কোথাও চিনচিন করে ওঠে। হুটহাট লজ্জা দেওয়া সে পুরুষটির কি তা আদৌ বোধগম্য হয়?
বুঝতে পারে তার ক্রমাগত নীরব অস্থিরতা। নিজের প্রতি নিদারুণ উদাসীন সেই তরুণী যখন সুদূর ক্যাপ্টেনের মৃদু গম্ভীর শাসনে নীরবে আড়ালে ঠোঁট ফুলায়, সেই নিষ্ঠুর শাসক কি তা কল্পনা করতে পারে? সে ভীষণ অবাক হয় তার আচমকা এই আমূল পরিবর্তনে। কখনো সে এমন ঠোঁট ফুলাতে জানত না ছোট ছোট অভিযোগ অভিমানগুলো নিজ মনের অভ্যন্তরে সঙ্গোপনে লুকিয়ে রাখতে। মুখে পরপর স্পষ্ট জবাবের আড়ালে সে ও যে লজ্জায় মিয়ে যায় সেটা শুধুমাত্র নিজেই জানত সে। তবুও অনুভূতিগুলো লুকিয়ে রাখার কি অব্যর্থ প্রয়াস। লক করা দরজাটা যখন মিহি শব্দে আলগোছে খুলে যায়, ধক করে ওঠে হৃদয়। চোখের ঘন পাপড়িগুলোর কম্পন বেড়ে যায়। উঁচু বুটের শব্দ তুলে যুবকটি রুমে প্রবেশের পর পুনরায় মৃদু শব্দ করে দরজাটা লক করার আওয়াজ পাওয়া যায়। জমে যাওয়া পা দুটো কিঞ্চিত ঘুরিয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিটির মুখোমুখি হয় নৌরিন। চওড়া কাঁধ ছোট করে ছাটা চুল তীক্ষ্ণ দৃষ্টির প্রখরতায় বরাবরের মতোই নত হয়ে পড়ে সে। ক্ষীণ স্বরে মাথা নিচু রেখেই সালাম দেয় সে। আরহাম উত্তর নেয় অগোচরে মুচকি হাসে। টকটকে লাল রঙের শাড়িতে স্বর্ণাভ দেহের তরুণীরা সম্বোধনে তার অশান্ত হৃদয়ে ঝড় ওঠে। দুধাপ এগিয়ে নৌরিনের মুখোমুখি হয় সে। চোখের পলকে ছোট নরম দেহটিকে নিজ প্রশস্ত বুকে গভীরভাবে জড়িয়ে ধরে। স্রোতস্বিনী। নৌরিন চোখ দুটো বন্ধ করে ফেলে। আরহামের দৃঢ় বাহুডোরে থেকে তার বুকে মুখ গুজে মোলায়েম কণ্ঠে জবাব দেয়, এত দেরিতে ফিরলেন কেন? নৌরিনের অনুযোগ মাখানো কণ্ঠস্বর শুনে আরহাম বাঁধন আরও দৃঢ় করে। নিঃশব্দতায় ঘেরা পরিবেশে তাদের শ্বাস প্রশ্বাসের ওঠানামার শব্দ ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব পরিলক্ষিত হয় না। দীর্ঘদিনের বিচ্ছেদের মনের অপরিসীম ইচ্ছারা যেন আজ নিভৃতে মাথাচাড়া দিয়ে উঠেছে। আরহাম নৌরিনের হৃদয়ের ধুকপুকানি খুব করে অনুভব করে। আলতো করে জড়িয়ে রাখা দেহটা বুক থেকে তোলে। সংকুচিত হয়ে আসা নৌরিন সেই সুগভীর নেত্রে দৃষ্টি রাখার সাহস করে উঠতে পারে না। আরহাম নৌরিনের পাতলা কোমর এক হাতে ধরে এনে কাছে নিয়ে আসে। বেশি দেরি করে ফেলেছি? শ্বাস ভারী হয়ে আসে নৌরিনের। জবাব দেয় না সে। আরহাম নৌরিনের হাত দুটো তার মুঠোয় পুড়ে নেয়। থেমে থেমে স্লাইড করতে করতে পুনরায় বলে ওঠে, কি চাই ম্যাডাম? চলে এসেছি তো। নৌরিন চকিতে মুখ তুলে তাকায় আরহামের দিকে। মুহূর্তের জন্য চোখে চোখ রাখে। এত দূরে থেকে তবুও শুধু বকা দেন শাসনে রাখেন সবসময়। আরহামের হাত থেমে যায়। নৌরিনের কথার রেশ মিলিয়ে যেতেই তার মুখের দিকে ঝুঁকে পড়ে সে। তৃষ্ণার্ত চোখজোড়া সন্তপর্ণে অনিয়মিত শ্বাস প্রশ্বাস কাপা কাপা মুখশ্রী পরক করে। অন্য কিছু চাই? নৌরিন আরহামের কাঁধ থেকে হাত নামিয়ে ফেলে। অসহিষ্ণু দৃষ্টিজোড়া এদিক ওদিক ছুটোছুটি করছে। মাত্র এসেছেন, ক্লান্ত আপনি? আরহাম তার পালাই পালাই অবস্থা পর্যবেক্ষণ করে ফিচলে হাসে। লাল রং পড়েছেন, আদৌ ঘুম হবে আমার নৌরিন? নৌরিন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরহামের কথার প্রত্যুত্তরে। ঢোক গিলে দৃষ্টি অন্যদিকে ফেরায় সে। হাতের লাল টকটকে গোলাপে মোড়ানো বুকে এগিয়ে দেয় আরহাম নৌরিনের দিকে। ঠোঁট দুটো কিঞ্চিত বিস্ময় হা করে খুব সন্তপর্ণে ফুলের বুকে দুহাতে নেয় সে। মোহাচ্ছন্ন সুবাসে আশপাশ আবিষ্ট হয়ে পড়ছে। গাঢ় লাল রং পরিহিত তরুণীটির হাতে টকটকে গোলাপের তোড়া দেখে আরহাম মুগ্ধ দৃষ্টিতে আনমনে বলে বসে, মেইড ফর ইচ আদার। নৌরিন খুব যত্নের সাথে ফুলগুলো একবার ছুঁয়ে দেখে। আরহাম হাতের বাঁধন আলগা করতেই নৌরিন তার বাহুডোর থেকে বেরিয়ে আসে। ডেস্কে রাখা লাগেজের দিকে এগিয়ে যায় সে। দ্রুত হাতে চেইন খুলে ব্যস্ত ভঙ্গিতে কিছুক্ষণ ওলটপালট করে সে। আরহামের টি শার্ট হাতে এনে এগিয়ে দেয় তার দিকে। চেঞ্জ করুন। আরহাম হাতের ওয়াচের বেল্ট খুলে পাশের ডেস্কে রাখে। নৌরিনের এগিয়ে দেওয়া টি শার্ট এক হাতে তুলে নেয়। অন্য হাতে পরনের জ্যাকেট একটানে খুলে ফেলে রাখে। শার্ট খুলতেই চোখ বড় বড় করে নৌরিন। ঠোঁট গোল করে মিহি স্বরে বলে ওঠে, এখানেই। তার কথা শেষ হয় না, আরহামের ফর্সা প্রশস্তলোমশ বুক তার সামনে উজ্জ্বল হয়ে পড়ে। নৌরিন সেদিকে খেয়াল করেই দুহাতে মুখ ঢেকে ওঠে। আরহাম তার কাজে নিঃশব্দে হাসে। আশপাশ থেকে ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ ভেসে আসছে। নীরব নিঝুম আবহাওয়ায় তার কর্মকাণ্ডগুলো অতিপ্রাকৃতিক লাগে আরহামের কাছে। নিভৃত মৌনতায় এগোয় সে। শীতল হাতে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলো সরিয়ে তার ঘাড়ে মুখ ডোবায় আরহাম। নৌরিন চোখ বুজে আরহামের ব্যস্ত হাতের স্পর্শ অনুভব করে। পুরুষালী মেন্স পারফিউমের ঝাঁঝালো সুবাস এসে আচ্ছন্ন হয়ে পড়ে। কম্পমান কণ্ঠে কিছু একটা বলে ওঠার চেষ্টা করে। তবে অস্থির অসহিষ্ণু যুবকটির পক্ষ হতে বিন্দুমাত্র তোয়াক্কা আসে না। যেন সে তার বহুল আকাঙ্ক্ষিত জিনিসটি একান্তে পেয়েছে।
নওরিন তার অধৈর্য আচরণে খানিকটা বিমূঢ় হয়ে পড়ে। কাপা কাপা হাতে আরহামের বুকের শার্ট খামচে ধরে ছটফট করে সে। আরহাম হয়তো এবার খানিকটা তার ছটফট লক্ষ্য করে স্তিমিত হয়ে এলো। নওরিনের অস্থির অগোছালো মুখশ্রী নিজের একান্তে এনে ফিসফিস কণ্ঠে শুধালো, ওয়ান্না টু ফিল ইউ ভেরি মাচ ডিপলি মাই লাভ। আরহামের বলা প্রত্যেকটা শব্দে শিহরণ খেলে যায় নওরিনের চোখ মুখে। তার বেসামাল কণ্ঠের অদ্ভুত অধিকারবোধে মিয়ে পড়ে সে। আরহাম নেশালো দৃষ্টিতে তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে দুহাতে পেছনে জড়িয়ে ধরা শক্ত হাত সন্তর্পণে তার পাতলা কোমর স্পর্শ করে। অস্বাভাবিক বিদ্যুৎ খেলে যায় নওরিনের সারা শরীরে। ভীষণ তীব্র লজ্জায় মুখ লুকাতে অধীর হয়ে উঠে পড়ে। আরহাম তার কেঁপে ওঠা রক্তাভ ঠোঁট দুটোয় বৃদ্ধাঙ্গুলি দিয়ে বেশ জোরেই ঘষে দেয়। আঙ্গুলের অগ্রভাগে লিপস্টিকের শেড আবছাভাবে উঠে আসে। ন্যাচারাল বেশি সুন্দর। তার নিষ্কম্প স্বরে নওরিনের ছটফটানি দ্বিগুণ বাড়ে। আবদ্ধ দেহ ছাড়া পেতে মরিয়া। তার ছোটাছুটিকে তুচ্ছ জ্ঞান করে মুহূর্তেই লালিত্যময় ঠোঁট দুটোতে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায় আরহাম। নওরিনের ছোটাছুটি এক পর্যায়ে মন্থর হয়ে আসে। ঢলে পড়ে আরহামের বুকে। তার চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে উঠেছে। আরহাম আলতো হাতে মিশিয়ে নেয় তাকে নিজের মাঝে। পুরুষালী ভরাট কণ্ঠে বলে ওঠে, নো ডোন্ট ক্রাই, আছি না আমি। নরম শীতল কণ্ঠে স্তিমিত হয়ে আসে তার জেদ। তন্ময় হয়ে অনুভব করে আরহামের একান্ত স্পর্শ। উদ্বেলিত বেয়ারা হৃদয়ের অব্যক্ত বাসনায় আরহামের থুতনি গলায় ঠোঁট ছুঁয়ে দেয় সে। প্রিয়তমার সুপ্ত স্বীকারোক্তিতে ভীষণভাবে বেপরোয়া হয়ে ওঠে আরহাম। বিরতিহীনভাবে তার একচ্ছত্র অধিকারের স্পর্শ এঁকে দিয়ে যায় তার সর্বাঙ্গে। ডেস্কের